কুরুক্ষেত্রে স্বাগত জানিয়ে নিয়ে আসলাম ক্লাস 9 অর্জুন ব্যাচের প্রথম ভিডিও। এটা হচ্ছে একটা থার্ড সামেটিভের ব্যাচ। সেখানে হচ্ছে থার্ড সামেটিভের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করা হবে। তো আজকে আমরা শব্দ পড়ব। শব্দের এটা ক্লাস 9-এর শব্দের পার্ট 1। তো এখন আমরা আজ কী কী পড়বো? আজকে আমরা শব্দের কী পড়বো? শব্দ পড়বো, শব্দের উৎস পড়বো, মানে শব্দ কী, শব্দের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কী সেটা আমরা পড়বো। এছাড়াও শব্দের উৎস মানে শব্দ কোথা থেকে উৎপত্তি হচ্ছে, এছাড়াও শব্দর বিস্তার কৌশল মানে শব্দ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে পৌঁছাই, এছাড়াও শ্রুতিগোচর এবং শ্রবণোত্তর ও শ্রবণেতর শব্দ সেটা কি সেটা আমরা জানবো আজকে আর এই ভিডিওতে। এছাড়াও শ্রবণোত্তর শব্দের মানে এই শ্রবণোত্তর শব্দের প্রয়োগটা কি সেটা আমরা জানবো। এছাড়াও সোনার SONAR সোনার কি, ম্যাক সংখ্যা কি কাকে বলে ও তার ব্যবহার হিসেবে জানবো, এবং সুপারসনিক বেগ কি এটাও আমরা জানবো। মানুষের কান ও কানের মধ্যে শব্দের বিস্তার কৌশল সেটা কি সেটাও আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো সুতরাং ভিডিওটা খুবই ভালো এবং ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি। তো যার ফলে তোমরা ভিডিওটা ছেড়ে যেও না এবং আশা করি তোমরা এই ভিডিওটা দেখে খুব উপকৃত হবে। তো দেখো, যেটা প্রথমেই আমাদের জানতে হবে শব্দ ব্যাপারটা, যে শব্দ চ্যাপ্টারটা জানার আগে আমাদের শব্দ কি সেটা নিয়ে আমাদের একটু জানতে হবে যে শব্দটা আসলে কি। 1 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে শব্দ কি। ঠিক আছে, শব্দ কি। তো দেখো শব্দ কি, তো অনেকে বলবে শব্দ কি না, অনেকে বলবে শব্দ হলো না যা কিছু আমরা শুনতে পাই। আমরা বলতে কারা? মানে মানুষেরা যা কিছু শুনতে পায় তাকেই বলা হচ্ছে কিনা শব্দ। তবে আমি যদি তোমাদেরকে বলি, যখন একেবারে মানে যখন একদম আকাশ পরিষ্কার, কোনো ঝড়ের আশঙ্কাই নেই, তখন তো গাছের পাতা নড়ে। একটা শরৎকালে যখন মৃদু হাওয়া বয় তখন কিন্তু দেখবে খুব সুন্দরভাবে গাছের পাতাগুলো নড়ে, কিন্তু তখন কিন্তু সেই গাছের পাতার নড়ার আওয়াজটা কিন্তু একটা আওয়াজ হয়, সেটা কিন্তু আমরা শুনতে পাই না। অথবা বাদুড় রাতের বেলা কিন্তু ডাকে, খুব জোরে জোরে ডাকে, কিন্তু আমরা কিন্তু এটা শুনতে পাই না। আবার মানে বিড়াল যখন দৌড়ে দৌড়ে যায় বা বিড়াল যখন হেঁটে হেঁটে যায়, যাই বলো না কেন, ওদেরও কিন্তু একটা আওয়াজ হয়, ভূপৃষ্ঠে মাটির সঙ্গে একটা টাচ লেগে একটা আওয়াজ হয়, কিন্তু সেই আওয়াজ কিন্তু আমরা শুনতে পাই না। তাহলে সকল শব্দ আমরা শুনতে পাই না, সকল শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। আমরা যে সমস্ত শব্দ শুনতে পাই সে সমস্ত শব্দ কি কি শব্দ বলে, সেসব শব্দকে সেগুলো আমরা পরে ভিডিওতে আসছি, মানে পরে এসে আসছি। তো দেখো শব্দ কি, তো শব্দ হলো এক প্রকার শক্তি। শব্দ এক প্রকার শক্তি। কি শক্তি? শব্দ হচ্ছে একটা রূপান্তরিত শক্তি। শব্দ একটি রূপান্তরিত শক্তি। রূপান্তরিত শক্তি মানে না যে শক্তি নিজে থেকে উৎপত্তি হতে পারে না। যেমন সূর্যের যে তাপ শক্তি বা আলোক শক্তি, সে সমস্ত শক্তি তো নিজে থেকে উৎপন্ন হতে পারে, কিন্তু এই যে রূপান্তরিত শক্তি, কিন্তু এই শব্দ কিন্তু একটা শক্তি, কিন্তু এই শব্দ রূপান্তরিত শক্তি, অর্থাৎ শব্দ একা একা উৎপন্ন হতে পারে না। শব্দ যান্ত্রিক শক্তির দ্বারা রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি মানে কিরকম যান্ত্রিক শক্তি? ধরো আমি হাততালি দিচ্ছি, হাততালি দেওয়ার ফলে দুটো হাত একে অপরের সংস্পর্শে আসছে, এই যে একে অপরের সংস্পর্শে আসছে এবং আসার ফলে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা কিভাবে হচ্ছে সেটা আমরা পরে জানছি। তা আওয়াজ হচ্ছে এই যেটাকে বলা হয় যান্ত্রিক প্রক্রিয়া বা যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি ব্যবহার করার ফলে কিন্তু এই শব্দ উৎপন্ন হচ্ছে। এছাড়াও তুমি যদি দেখবে মানে খুব সহজ, তুমি যদি দেখো হাত যদি আমি ঘষি, হাত ঘষার ফলে একটা আওয়াজ হচ্ছে, দেখবে একটা তোমরা ঘষে একটা আওয়াজ হবে, ওইখানেও কিন্তু একটা যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে যান্ত্রিক শক্তি থেকেই কিন্তু শব্দ শক্তি রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি থেকে তাহলে লিখতে পারি যে যান্ত্রিক শক্তি
থেকে শব্দ শক্তি রূপান্তরিত হয়। ঠিক আছে, যান্ত্রিক শক্তি থেকেই শব্দ শক্তি রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে যেটা আমরা বলছিলাম, এই হচ্ছে শব্দ। শব্দ কি না, শব্দ এক প্রকার শক্তি। শব্দ হলো না এক প্রকার শক্তি। ঠিক আছে, শব্দ কেন এক প্রকার শক্তি? কারণ আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো, আমরা অথবা তোমরা সবাই যে কোনো নিজের পছন্দের গান আছে। এবার ধরো তোমার কোনো মন খারাপ আছে বা কোনো রাগ আছে তোমার মধ্যে, নিজের মনের মধ্যে, সেই সময় তোমার গান শুনতে ইচ্ছা করছে, যে মনটা খারাপ, যে গান শুনবো। গান শুনলে দেখবে গানের মধ্যেও কিন্তু শব্দ লুকিয়ে রয়েছে। অনেকগুলো শব্দ দিয়েই কিন্তু গান হয়। ঠিক আছে, শব্দ মানে কিন্তু অ আ ক খ শব্দ বলছি না। শব্দ বলতে এক একটা তরঙ্গ, সেটাকে আমি পরে বলছি, মানে পরে আমি বলছি। শব্দ কি না, বিভিন্ন রকমের আওয়াজ দেয়, ওখানে বিভিন্ন রকমের মিউজিক দেয়, গিটার, পিয়ানো, ইউকেলেলে, হ্যাঁ, ইত্যাদি রকমের ফ্লুট, যে ইত্যাদি রকমের শব্দ ওখানে দেয়, এক একটা গানে এক এক রকমের। তো দেখবে, ধরো তুমি যখন স্যাড রয়েছো বা তুমি যখন মানে একেবারে মন টন খারাপ, তখন তুমি যদি স্যাড সং শোনো, তখন কিন্তু তোমার একটা নিজস্ব ভাইব্রেশন তখন কাজ করবে। অর্থাৎ তুমি যখন স্যাড তখন একটা তোমার নিজস্ব একটা ভাইব্রেশন রয়েছে। ঠিক আছে, ভাইব্রেশন হচ্ছে ভাইব। হ্যাঁ, তুমি যদি স্যাড সং শোনো, তাহলে তোমার এই ভাইবটা এর সঙ্গে ম্যাচ খেয়ে যাবে, বুঝলে? আবার তুমি ধরো খুব খুশি রয়েছো, তুমি যদি তোমার ভাইবটা, হ্যাঁ, কিছু একটা হবে, ভাইব্রেশন আমার ভাইব্রেশন স্যাডের থেকে আলাদা হবে। হ্যাঁ, তোমার স্যাডের ভাইব্রেশন ধরো এরকম। ঠিক আছে, তোমার আনন্দের মানে তুমি যখন খুশি রয়েছো, তোমার ধরো একটা নিজস্ব একটা ভাইব্রেশন রয়েছে, এরকম একটা ধরো ভাইব্রেশন কাজ করছে। সেখানে তুমি যদি ধরো কোনো ভালো হিন্দি গান, বা ধরো কোনো ভালো মানে কোনো সুন্দর গান শোনো, হ্যাঁ, খুশির গান শোনো, তোমার ভাইব্রেশন কিন্তু এর সঙ্গে ম্যাচ করে যাবে। হ্যাঁ, তোমরা এটা খেয়াল করে দেখবে কখনো সময়, বা তোমরা অনেকে বলে থাকবে যে নতুন ভাষা, যে লোকটার আলাদাই একটা ভাইব আছে। হ্যাঁ, বা ধরো কোনো গানের, বা ধরো যখন হিন্দি কোনো গান বাজারে অনেক বেরিয়েছে, গানের নতুন সেই গানের একটা আলাদাই ভাইব রয়েছে। ভাইব মানে কি, এই যে আমি ভাইব লিখেছি দেখছো, ভাইব মানে ভাইব্রেশনকে শর্ট করে ভাইব বলা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা গান এক একটা শব্দ দিয়ে তৈরি হয়, এবং সেই শব্দ আর তোমার মুড যদি একসাথে হয়ে যায়, তাহলে তোমার ভাইব্রেশন কিন্তু তার সাথে ম্যাচ করে যাবে। নিকোলা টেসলাকে তোমরা হয়তো সবাই চেনো, না হলে আমি বলছি। নিকোলা টেসলা হচ্ছে এমন একটা বিজ্ঞানী যে কিনা সর্বত্র জায়গায় এসি কারেন্ট ছড়িয়েছে। যাই হোক, ওটা আলাদা ব্যাপার। নিকোলা টেসলা কিন্তু সব কিছুতে ভাইব্রেশন দেখতো। ঠিক আছে, নিকোলা টেসলা কিন্তু সব জায়গায় ভাইব্রেশন দেখতো। ওটা পরের কথা, পরের আলোচনা। তো এই যে ভাইব্রেশন মানে কি, ভাইব্রেশন মানে আমরা যদি বাংলা মানে করি, ভাইব্রেশন মানে হচ্ছে এটা কম্পন। ঠিক আছে, ভাইব্রেশন মানে আমরা কম্পন, কোন জিনিস ভাইব্রেট হচ্ছে, কম্পন হচ্ছে। ঠিক আছে, ভাইব্রেশন মানে কম্পন বলতে কি, মানে আমাদের শরীর কাঁপছে বা গান কাঁপছে ওরকম না। ভাইব্রেশন আলাদা, মানে ভাইব্রেশন বলতে আসলে কম্পনই বোঝায়, কিন্তু গানের ভাইব্রেশন বা শব্দের একটা নিজস্ব ভাইব্রেশন থাকে, একটা নিজস্ব ভাইব থাকে বা ভাইব্রেশন থাকে, যেটা তোমাকে বললাম। না হলে এটা হয়ে যাওয়ার পর, না হয় 5 মিনিট ধরো তোমাদের নিজস্ব কোনো যদি ইংলিশ ফঙ্ক বা যে কোনো তোমার হিন্দি গান যদি শুনে থাকে, বা কানে দিয়ে মানে হেডফোন কানে দিয়ে শুনবে, বা এমনি শুনবে নিরিবিলি জায়গায়, দেখবে তোমার যদি সেই সময় যদি মুড যদি খারাপ থাকে, তাহলে স্যাড সং শুনবে নিশ্চয়ই। স্যাড সং শুনলে তোমার সেই ভাইব্রেশনটা ম্যাচ করে যাবে, দেখবে তুমি আরও স্যাড হয়ে যাবে। আর তুমি যদি খুশি থাকো, তখন তুমি যদি খুশি গান চালাও, তখন আরও খুশি হয়ে যাবে। তো যাই হোক, তাই দেখো, তোমার খুশিটাকে তুমি আরও এনহ্যান্স করতে চাইছো। এনহ্যান্স করার ফলে তুমি খুশির গান শুনছো, এবং এই গান কিন্তু অনেকগুলো শব্দ দিয়েই তৈরি। তাহলে শব্দের মধ্যে এমন কিছু শক্তি রয়েছে, যার মাধ্যমে তোমার
একটা মানে কোনো জিনিসকে মানে ধরো কোনো স্যাড রয়েছে একটা লোক, স্যাডকে আরো স্যাড করে দিতে পারে, খুশিকে আরো খুশি করে দিতে পারে। মানে শব্দের মধ্যে একটা শক্তি রয়েছে, যার ফলে বলা হচ্ছে শব্দ এক প্রকার শক্তি। ঠিক আছে, শব্দ একটি রূপান্তরিত শক্তি। শব্দ একটি কেন রূপান্তরিত শক্তি? দেখো, আমি যদি কেবলমাত্র গান, ধরো এটা মুছবো না, ধরো আমি কেবলমাত্র যদি কথা বলে যাই, শুধুমাত্র কথা বলে যাই, কথা বলাও কিন্তু একটা আওয়াজ হচ্ছে, কিন্তু কথার সঙ্গে আমি যদি কোনো মিউজিক না দিই তাহলে খুব একটা মানে ভাল লাগবে না গানটা। অবশ্য অনেক গান ভালো লাগে, এটা ব্যতিক্রম বা ব্যতিক্রমকে ধরবো না। ঠিক আছে, তো শব্দ একটি রূপান্তরিত শক্তি। শব্দ তখনই উৎপন্ন হয় যখন কিনা এটা একটা যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি যখন সেখানে থাকে। যাই হোক, এখন গানের ব্যাপারটা এখন এখানেই স্টপ করে দিচ্ছি আমরা, কারণ গান নিয়ে এখন আমরা আলোচনা করবো না, কারণ আমরা শব্দ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কি না, যান্ত্রিক শক্তি থেকে শব্দ রূপান্তরিত হয়। এবার চলে আসি শব্দের উৎস। শব্দের উৎসতে চলে আসি। দেখো, শব্দের উৎস কি না, ধরো এই দুটো পেন রয়েছে, এই দুটো পেনকে ধরো তুমি এরকম ধাক্কা মারার ফলে কি হচ্ছে না, এদের মধ্যে এই ওই সংস্পর্শকালীন একটা ভাইব্রেশন মানে একটা কম্পনের সৃষ্টি হচ্ছে। কম্পনের ফলে আওয়াজ হচ্ছে, কম্পনের ফলে সাউন্ড বা শব্দ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, মানে কোনো জিনিস বা কোনো কিছু, কোনো বস্তুর শব্দ তৈরি করতে গেলে বা শব্দ উৎপন্ন করার জন্য কম্পনের খুব প্রয়োজন হয়, বা ভাইব্রেশন, যেটাকে বলছিলাম ভাইব্রেশনের খুব প্রয়োজন হয়ে থাকে। তাহলে শব্দের কেবলমাত্র মানে ওয়ান অ্যান্ড অনলি উৎস হচ্ছে না কম্পন, যাকে ইংলিশে বলা হয় ভাইব্রেশন। ঠিক আছে, কোনো কম্পনশীল বস্তু থেকে কিন্তু শব্দ উৎপন্ন হতে পারে। ঠিক আছে, ধরো আমি একটা পেন ধরে এরকম করে ধরে রেখেছি, কোনো কম্পন হচ্ছে না, এর মধ্যে থেকে কোনো শব্দ উৎপন্ন হবে? কিন্তু আমি যখন এটা ফেলে দিলাম তখন ও মেঘের সঙ্গে এর একটা কম্পনের সৃষ্টি হচ্ছে, একটা ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছে, যার ফলে তখন একটা এরকম একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে কম্পন না শব্দের উৎস কিনা কম্পনই হলো কেবলমাত্র শব্দের উৎস। ঠিক আছে, এবার একটা ভালো করে কথা ভাবো যে যে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি রূপান্তরিত হয়, অর্থাৎ যান্ত্রিক শক্তি হলে না শব্দ তৈরি হবে, আবার কম্পন তৈরি হলে শব্দ তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে কম্পন এক প্রকার যান্ত্রিক শক্তি, মিন্স কম্পন ইজ ইকুয়াল টু যান্ত্রিক শক্তি। ঠিক আছে, কম্পন এক প্রকার যান্ত্রিক শক্তি। ঠিক আছে, মানে কেন কম্পন হলেই বিদ্যুৎ উৎপন্ন হতে পারে, আবার যান্ত্রিক শক্তি থাকলেই শব্দ উৎপন্ন হতে পারে, মানে কম্পন হলে শব্দ উৎপন্ন হতে পারে, আবার যান্ত্রিক শক্তি থাকলেই শব্দ উৎপন্ন হতে পারে। তাহলে বলতে পারছি কম্পন ইজ ইকুয়াল টু যান্ত্রিক শক্তি, অর্থাৎ কম্পন এক প্রকারের যান্ত্রিক শক্তি। অর্থাৎ কম্পনশীল বস্তু থেকেই শব্দের আবির্ভাব ঘটে। আশা করি দেখতে পাচ্ছ সবাই, শব্দের মানে আবির্ভাব ঘটে। তো এই হলো শব্দ। ঠিক আছে, তুমি দেখবে বাড়িতে ঘন্টা থাকবে, তোমাদের বাড়িতে ঘন্টা থাকবে, না হলে ধরো কোনো বাসন কোসন তো থাকবেই না। হ্যাঁ, ধরো ঘন্টা রয়েছে, ঘন্টা এখানে ধরো স্কুলে থাকে না, স্কুলে দেখবে ওই যারা ওই ঘন্টা বাজায় দেখবে এরকম ঘন্টা থাকে, এরকম ঘন্টার এখানে দেখবে এরকম একটা বেল থাকে, এরকম একটা
ছোট্ট একটা অংশ থাকে, এর সঙ্গে এর ধাক্কা লাগলেই কিন্তু একটা আওয়াজ হয়, ডুং করে একটা আওয়াজ সৃষ্টি হয়। আর এই যখন ঘন্টাটা বাজাবে, বাজানোর ঠিক পরক্ষণেই যখন এটাকে কানে দিয়ে দেখবে করে একটা আওয়াজ হবে, ওইটাকে বলা হচ্ছে ভাইব্রেশন। হ্যাঁ, শব্দটাকেও একটা ভাইব্রেশন, ওটা একটা তরঙ্গের আকারে বোর্ডে প্রকাশ করা হবে। তো যাই হোক, এটা হচ্ছে শব্দের উৎস। ঠিক আছে, এই হলো শব্দের উৎস। তো শব্দ কি না, শব্দের উৎস কিনা কম্পনশীল বস্তু থেকেই কেবলমাত্র শব্দ উৎপন্ন হতে পারে, অর্থাৎ কম্পন এক প্রকারের যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তো এই হলো শব্দ ও শব্দের উৎস। ঠিক আছে, এবার আমরা জানবো যে শব্দের বিস্তার কৌশল। মানে শব্দ, ধরো আমি কাউকে একটা কথা বলছি, সেটা অপর কানে, মানে অপর মানুষের কানে কিভাবে ঢুকে যাচ্ছে, মানে কানে ঢুকছে কিভাবে সেটা আমরা পরে জানবো। শব্দ কিভাবে স্থান পরিবর্তন করছে সেটা আমরা এখন জানছি। শব্দের বিস্তার কৌশল। শব্দের বিস্তার কৌশল। ঠিক আছে, শব্দের বিস্তার কৌশল, বিস্তার মানে কি, এক জায়গা থেকে অন্য সাথে বিস্তারিত হওয়া, মানে চলে যাও। ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা ইমেজের মাধ্যমে এটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, ধরো ঠিক আছে, ধরো ও একটা শব্দ বললো। ঠিক আছে, ধরো কোনো মানুষ একটা শব্দ বললো। ঠিক আছে, আমি ধরো কি একটু এইভাবে বোঝাই, না বোঝালে তারা, ধরো একটা মানুষ আছে, মানুষের মুখে, মানে যখন কথা বলছে না, মুখটা বন্ধ করে রয়েছে, তখন মানুষের মুখের সমান্তরালে বায়ু, এরকম বায়ু স্তর এরকম করে রয়েছে। ঠিক আছে, এরকম করে বায়ু স্তর রয়েছে। হ্যাঁ, এরকম করে বায়ু স্তর রয়েছে। ঠিক আছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ সবাই, এরকম বায়ু স্তর রয়েছে। ঠিক আছে, এবার মানুষটা যখন কথা বললো, হ্যাঁ, মানুষটা যখন কথা বললো, তখন কি হলো না, তখন কিছু বায়ুস্তর এখান থেকে চলে গেল। চলে যাওয়ার ফলে কি হলো না, এই বায়ুস্তরটা কিছুটা এরকম হয়ে গেল। ঠিক আছে, মানে দেখো, আমি তোমাদেরকে বুঝতে পারছি কিনা জানি না। দেখো এই জায়গাটার থিকনেস দেখো, আর এই জায়গাটার থিকনেস দেখো, মানে যে ধরো এইটা হচ্ছে, এটা হচ্ছে বিফোর, মানে কথা বলার আগে। বিফোর বিফোর এরকম ছিল, একদম গায়ে গায়ে বায়ু স্তরগুলো লেগেছিল। কথা বলার পর আফটার আফটার কি হলো না, এরকম হয়ে গেল। ঠিক আছে, মানে এটা এখানে কি ঘন ঘন রয়েছে, ঘন ঘন, এখানে কি ফাঁকা ফাঁকা রয়েছে। ঠিক আছে, মানে দেখো না, দেখছো না, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে কথা বলার ফলে এই বায়ুস্তরগুলো এখানে এসে এরকম করে জমা হয়ে গেছে। ঠিক আছে, এই বায়ুস্তরগুলো এখানে এসে এরকম করে জমা হয়ে গেছে, এখানে এসে জমা হয়ে গেছে। এবার কথা বলার ফলে বায়ুটা কি প্রসারিত হলো, মানে একটা জিনিস এরকম ছিল বেশি ঘনত্ব বিশিষ্ট, ওটা এত দূর অবধি হয়ে গেল, মানে এটা কম ঘনত্ব বিশিষ্ট হয়ে গেল, মানে প্রসারিত হয়ে গেল। কথা বলার ফলে এই বায়ুস্তরটা বাধা পেয়ে গেল, বাধা পেয়ে বায়ুস্তরটা প্রসারিত হয়ে গেল। কথা বললো, মানে এই ধরো শব্দ বললো। হ্যাঁ, হ্যাঁ, এই ধরো শব্দ বললো, শব্দ বলার ফলে বায়ুস্তরটা এইখান থেকে এরকম এরকম হয়ে গেল। হ্যাঁ, মানে ফাঁকা ফাঁকা হয়ে গেল। এই ফাঁকা ফাঁকা হয়ে যাওয়া বা বায়ুস্তরের প্রসারিত হয়ে যাওয়াকে বলা হচ্ছে নাকি, এই বায়ুস্তরের প্রসারিত হয়ে যাওয়াকে বলা হচ্ছে তনু ভবন। কি বলা হচ্ছে না, তনু ভবন, বলছে তনু ভবন। ঠিক আছে, এবার তনু ভবনের ফলে এই বায়ুস্তরগুলো কোথায় আছে না, এই যে দেখো, এই স্থানে আসছে না, এই স্থানে আসছে না, একদম পুরো জড়ো জড়ো হয়ে গেছে, পুরো একদম জড়ো হয়ে গেছে। এই পুরো এই মানে বায়ুস্তরগুলো এখানে সংনমিত হয়ে গেছে, মানে জমে গেছে। মানে যেটা এরকম ছিল, মানে বায়ুস্তরটা তো প্রথমে তো এরকম ছিল, মানে এরকম ছিল, এবার কথা বলার ফলে আবার কি হলো, এই বায়ুস্তরটা এরকম হয়ে গেল। এবার এই বায়ুস্তরটা এরকম হয়ে যাওয়ার ফলে
এই যে এখানে যে বাকি বায়ুস্তরগুলো ছিল, মানে এই যে লম্বা লম্বা এই যে এগুলো ছিল, এগুলো কি হলো না এইখানে এরকম 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 আরো যোগ হলো, এখানে এরকম আরো যুক্ত হলো। এখানে তো আগে থেকে ছিলই, তোরা দেখলে, তার সঙ্গে কথা বলার ফলে আরো এরকম করে যুক্ত হয়ে গেল, আরো এরকম করে যুক্ত হয়ে গেল। এই যুক্ত হয়ে যাওয়াকে বলে, এই যেরকম যুক্ত হয়ে যাওয়াকে বলে, বা এই বায়ুস্তরটা এইটুকু বায়ুস্তরের ঘনত্ব বেশি হয়ে গেল, সংনমিত হয়ে গেল, একে বলা হচ্ছে না ঘনীভবন। একে বলা হচ্ছে কি না ঘনীভবন। ঠিক আছে, বলা হচ্ছে ঘনীভবন। অর্থাৎ শব্দ উচ্চারণ করার ফলে বা শব্দ প্রয়োগ করার ফলে বায়ুস্তরের প্রসারিত হওয়াকে বলা হচ্ছে তনুভবন, এবং তনুভবনের ফলে বায়ুস্তর সংনমিত বা বায়ুস্তর একসাথে জড়ো হয়ে যাওয়াকে বলা হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, এইভাবেই এইভাবেই কিন্তু যখন কোনো কথা বলা হয় তখন শব্দ বায়ুকে কেটে 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 কেটে, মানে প্রথমে এরকম ছিল তারপর এরকম হলো, হ্যাঁ, এরকম বায়ুকে কেটে কেটে, মানে প্রথমে ধরো কথা বললো, আমি ধরো কথা বলছি, কথা বলার পর প্রথমে কি হলো, আমার মুখের সামনে যে বায়ুস্তরটা ওটা তনুভবন হলো, তনুভবনের ফলে ঘনীভবন হলো, ঘনীভবনের ফলে তনুভবন হলো, তনুভবনের ফলে ঘনীভবন হলো, তনুভবনের ফলে ঘনীভবন, এরকম হতে 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 একটা মানুষের সামনে যে মানুষটা রয়েছে বা ওদিকে যে মানুষটা রয়েছে আমার অপর পক্ষে, সেই মানুষের কানে সে কথাটা যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে এইভাবে, মানে শব্দ তনুভবন ও ঘনীভবনের মাধ্যমে তার নিজস্ব বিস্তার লাভ করে। শব্দ তনুভবন ও ঘনীভবনের মাধ্যমে, ঘনীভবনের দ্বারা বায়ুস্তরে শব্দ তনুভবন ও ঘনীভবনের দ্বারা বায়ুস্তরের মাধ্যমে নিজস্ব বিস্তার বা নিজেদের বিস্তার লাভ করে, নিজেদের বিস্তার লাভ করে। ঠিক আছে, তো এই হলো না শব্দের বিস্তার কৌশল। ঠিক আছে, এই হলো শব্দের বিস্তার কৌশল। তো এই হলো শব্দের বিস্তার কৌশল। শব্দ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এবার আমরা চলে যাব, তোমাদের মনে আছে যে আমি একটু আগে বলেছিলাম যে আমরা কিন্তু সকল শব্দ কিন্তু শুনতে পাই না, সকল শব্দ শুনতে পাই না, মানে যেমন কি বেড়ালের হাঁটার আওয়াজ বা বেড়ালের দৌড়ানোর আওয়াজ বা গাছের পাতার চলার আওয়াজ আমরা শুনতে পাই না। আবার ওই বাদুড়ের যে চিল্লানোর আওয়াজ, যেটা এই বাদুড়ের চিল্লানোর আওয়াজ কিন্তু আমরা শুনতে পাই না। তো কেন শুনতে পাই না, কিসের জন্য শুনতে পাই না, তো এইটাই নিয়ে এখন আমরা কথা বলবো। ঠিক আছে, তো চলো, এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর না হলে কমেন্ট করবে, নিশ্চয়ই আমি উত্তর দেব। আমি সবসময় তোমাদের পাশে রয়েছি, তোমাদেরকে যোদ্ধা বানানোর জন্য, কারণ আমি নিজেই এক যোদ্ধা। তো যাই হোক, অনেক বড় বড় কথা হয়ে গেছে। তো এখন আমরা পড়ব শ্রুতিগোচর শ্রবণেতর এবং শ্রবণোত্তর শব্দ, ঠিক আছে, শ্রুতিগোচর শব্দ, শ্রবণেতর শব্দ এবং শ্রবণোত্তর শব্দ। ঠিক আছে, তো দেখো, আমরা সবার প্রথমে শ্রুতিগোচর শব্দ থেকে আলোচনা করে নিই, কারণ আমরা মানুষ তাই। হ্যাঁ, আচ্ছা, শ্রুতিগোচর শব্দ কি না, দেখো, শ্রুতিগোচর শব্দ মানে কি, দেখো কথার মধ্যেই রয়েছে শ্রুতির গোচর হচ্ছে, মানে আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, মানে যে সমস্ত শব্দ মানুষ শুনতে পায় তাকে বলা হয় শ্রুতিগোচর, মানে একদম সহজ ভাষায় যেটা বলতে। দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে শব্দ সৃষ্টি হওয়ার জন্য কোনো বস্তুকে কম্পিত হতে হয় বা কম্পন করতে হয়, এবং সেই কম্পনের ফলে কিন্তু শব্দ সৃষ্টি হয়, তাই তো। এবার সেই কম্পনের একটা লিমিট থাকে, সেই কম্পন যদি 20 থেকে 20,000-এর মধ্যে হয়, 20,000-এর মধ্যে হয়, তাহলে সেটা মানুষের শ্রুতিগোচর, মানুষের জন্য রাইট, শুনতে পাবে, মানুষ এটাকে শুনতে পাবে। ঠিক আছে, মানুষ এটাকে শুনতে পাবে।
শ্রুতিগোচর শব্দ কাকে বলে? ইট মিনস শ্রুতিগোচর শব্দ কাকে বলে না, যে সমস্ত বস্তু, দেখো আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, যে সমস্ত বস্তু, সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, একদম সোজা চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার, বুঝলেই হয়ে যাবে। দেখো যে সমস্ত বস্তু, বস্তুর দ্বারাই শব্দ ক্রিয়েট হচ্ছে। আর বস্তু মানে কি, আমি মনে করি বা অনেকেই মনে করে যে ফিজিক্সের ভাষায় মানুষও হলো একটা বস্তু, ঠিক আছে? দেখো মানে ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের ভাষায় দেখো যে সমস্ত বস্তু, যে সমস্ত বস্তু যে সমস্ত বস্তু, দাঁড়াও এভাবে না লিখে, যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ড, এগুলো কিন্তু পার সেকেন্ডে হয়, পার সেকেন্ডে হয়, ঠিক আছে? পার সেকেন্ডে হয়, ঠিক আছে? যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে, যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000, 20 থেকে 20,000 বার, 20 থেকে 20,000 বার, যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পিত হয়, কম্পিত হয়, সেই কম্পনশীল বস্তু, বুঝতে পেরেছো? কম্পনশীল বস্তু, এইটুকু বুঝিয়ে দিই। দেখো যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পিত হয়, বুঝে দিলাম যে প্রত্যেকটা, আমরা মানুষ একটা বস্তু ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের ভাষায়, হ্যাঁ, প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কি করে না কম্পিত হয়, ঠিক আছে? এটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, কম্পিত হয় মানে ভাইব্রেট হয়। সেই কম্পনশীল বস্তু, অর্থাৎ যেহেতু সেটা কম্পিত হতে পারছে তাহলে আমি সেটাকে কম্পনশীল বস্তু বলছি। সেই কম্পনশীল বস্তু দ্বারা উৎপন্ন শব্দ মানুষের জন্য শ্রুতিগোচর হয় আর মানুষ শুনতে পায়, মানুষ শুনতে পায়। এই ধরনের শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে, ঠিক আছে? যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পিত হয়, সেই কম্পনশীল বস্তু দ্বারা উৎপন্ন শব্দ মানুষ শুনতে পায়, এই ধরনের শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শ্রুতিগোচর শব্দটা আসলে কি, ঠিক আছে? তাহলে এইটা আমি মুছে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও এটা, ঠিক আছে? এই মানে শ্রুতিগোচর শব্দ মানে কি? শ্রুতিগোচর শব্দ মানে হচ্ছে যেগুলো জিনিস না 20 থেকে 20,000 বার মানে কম্পিত হয়, সেই সমস্ত কম্পনশীল বস্তু দ্বারা উৎপন্ন শব্দ মানুষ শুনতে পায়, ঠিক আছে? তো এই গেল শ্রুতিগোচরের যে ব্যাপারটা সেটা, ঠিক আছে? আচ্ছা, এই হলো শ্রুতিগোচর। এবার আমরা পড়বো শ্রবণেতর শব্দ, ঠিক আছে? দেখো শ্রবণেতর শব্দ কি? শ্রবণেতর শব্দ কি? আমরা জেনেছিলাম যে মানুষ কেবলমাত্র 20 থেকে 20,000 বার, 20 থেকে 20,000 বার মানুষ 20 থেকে 20,000 বার কোনো বস্তু যদি কম্পিত হয় সেই শব্দকে শুনতে পায়, ঠিক আছে? এবার তাহলে কি এটা কি বোঝাচ্ছে? 20 থেকে 20,000-এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি কোনো জিনিস যদি 20 থেকে কম কম্পিত হয়, কোনো বস্তু যদি 20 থেকে কম কম্পিত হয়, তাহলে কি সেটা মানুষ শুনতে পাবে না? না, শুনতে পাবে না। হ্যাঁ, আবার আমি যদি বলি যে কোনো বস্তু যদি 20 থেকে বেশি বার কম্পিত হয়, তাহলে কি মানুষ শুনতে পাবে না? না, শুনতে পাবে না। তাহলে মানুষের কেবলমাত্র 20 থেকে 20,000-এর মধ্যেই শোনার ক্যাপাসিটি রয়েছে, 20-র কম শোনার ক্যাপাসিটি নেই, বা 20,000-এর বেশি শোনার ক্যাপাসিটি নেই। তো এখন আমরা এইটার বিষয়ে কথা বলবো যে 20-র কম সাউন্ডকে কি বলে। কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 20-র কমে কম্পিত হয়, 20 বারের কমে কম্পিত হয়, তাহলে সেই সমস্ত শব্দকে কি বলবো? তো দেখো কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যদি 20 বারের চেয়ে কম কম্পিত হয়,
তাহলে সে সমস্ত শব্দ মানুষ শুনতে পায় না। সে সমস্ত শব্দকে মানুষ শুনতে পায় না। ঠিক আছে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে না শ্রবণেতর শব্দ। ঠিক আছে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে শ্রবণেতর শব্দ। যদি সংজ্ঞাটা একটু ভালো করে লিখে দেওয়া যায় তাহলে এরকম হবে ঠিক কিছুটা, যে যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 বারের কম কম্পিত হয়, যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 বারের কম কম্পিত হয়। ঠিক আছে, যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20 বারের কম কম্পিত হয়, সেই সমস্ত কম্পনশীল বস্তু দ্বারা উৎপন্ন শব্দ মানুষ শুনতে পায় না। আশা করি সবার দেখা যাচ্ছে, সবার জন্য শুনতে পায় না, শব্দ শুনতে পায় মানুষ, সে সমস্ত শব্দ মানুষ শুনতে পায় না। হ্যাঁ, এই ধরনের শব্দকে শ্রবণেতর শব্দ বলে। শ্রবণেতর শব্দ বলে। ঠিক আছে, এই ধরনের শব্দকে বলে শ্রবণেতর শব্দ। ঠিক আছে, তো এই হচ্ছে শ্রবণেতর শব্দ, মানে 20 কমে কম্পিত হয়, 20 কমে কম্পিত হয়। ঠিক আছে, আমি এইটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের একটা চার্ট তোমাদের এটা করে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এই হচ্ছে শ্রবণেতর শব্দ। আরেকটা হচ্ছে শ্রবণোত্তর শব্দ। ঠিক আছে, শ্রবণোত্তর শব্দটা কি না, শ্রবণোত্তর শব্দটা যেটা আমি তোমাদেরকে ঠিক একটু আগে বললাম, যেটা না 20,000 বারের বেশি কম্পিত হয়, 20,000 বারের বেশি কম্পিত হয়, একে বলা হচ্ছে শ্রবণোত্তর শব্দ। এগুলো কিন্তু মানুষ শুনতে পায় না, এগুলো কিন্তু মানুষ শুনতে পায় না। ঠিক আছে, মানুষ কিন্তু শুনতে পায় না এসব কথা, মানে আচ্ছা, মানুষ কিন্তু শুনতে পায় না এসব কথা। তাহলে আমি যদি মানে একটু ভালো করে যদি বলা যায় তাহলে এরকম হবে, মানে আমি সংজ্ঞা হিসাবে লিখে দিচ্ছি, কারণ সংজ্ঞাটা তোমাদের বইতে রয়েছে আর খুবই সোজা সংজ্ঞা। কারণ তোমরা তো জিনিসটা বুঝে গেছো যে শ্রবণেত্তর বা শ্রবণোত্তর বা শ্রুতিগোচর শব্দ কাকে বলে। তো শ্রবণোত্তর শব্দ কি না, যে সমস্ত বস্তু, একই সংজ্ঞা প্রায়, যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পিত হয়, সেই সমস্ত কম্পনশীল বস্তু দ্বারা উৎপন্ন শব্দ মানুষ শুনতে পায় না। একে বলা হয় শ্রবণোত্তর শব্দ। তো এই হলো শ্রবণোত্তর শব্দ। যে সমস্ত বস্তু প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পিত হয়, সেই সমস্ত কম্পনশীল বস্তু দ্বারা উৎপন্ন শব্দ মানুষ শুনতে পায় না, একে বলা হয় শ্রবণোত্তর শব্দ। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ।
তো এইবার দেখো যে ব্যাপারটা, তোমাদের শ্রুতিগোচর, শ্রবণোত্তর এবং শ্রবণোত্তর শব্দ তোমরা কিন্তু বুঝে গেছো। এবার যে ব্যাপারটা হয়েছে সেটা একটু মনে রাখা নিয়ে সমস্যা, এবং কিছু উদাহরণ রয়েছে, ওগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে, তাই তো? কোনো সমস্যা নেই। দেখো যে ব্যাপারটা হচ্ছে শ্রুতিগোচর, শ্রুতিগোচর তোমরা এরকম একটা খাতায় নোট করে নেবে বা নোট বানিয়ে নাও, যে ধরো শ্রুতিগোচর, শ্রুতিগোচর এরকম একটা করলে, শ্রুতিগোচর এখানে ধরো লিখলে ভাইব, একদম সহজে তোমার নিজের শর্ট নোট বানাবে, নিজের নোট বানাবে। তো তুমি যেরকম বুঝতে পারো সেরকম ভাবে বানাবে, অন্য কাউকে বোঝানোর জন্য বানাতে হবে না। ভাইব্রেশন বা ভাইব বা কম্পনও লিখতে পারো, ভাইব্রেশন, ভাইব্রেশন এক্সাম্পল, ভাইব্রেশন এক্সাম্পল, ঠিক আছে, এরকম করে লিখতে পারো। তো ভাইব্রেশন কি না, ভাইব্রেশন হচ্ছে, আর হচ্ছে একটা হচ্ছে কি না, কি লিখবে, মানুষের শুনতে পাওয়া, লিখবে মানুষের শুনতে পাওয়া। হ্যাঁ, এরকম একটা চার্ট তৈরি করবে, মানুষের শুনতে পাওয়া এরকম একটা চার্ট তৈরি করবে। তো ভাইব্রেশন কি বা কম্পন কি, আমি লিখে দিচ্ছি কম্পন, কম্পন, ঠিক আছে। কম্পন কত না 20 থেকে 20,000-এর মধ্যে থাকতে হবে, মধ্যে, ঠিক আছে। এক্সাম্পল কি না, এক্সাম্পল জানো তোমরা কি, আমি একটু আগেই বলেছি যে বেড়াল, বেড়াল কিন্তু হাঁটলে কিন্তু তার আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায় না। আচ্ছা সরি, শ্রুতিগোচর, তো শ্রুতিগোচর শব্দের এক্সাম্পল কি না, শ্রুতিগোচর শব্দের এক্সাম্পল হচ্ছে যে কোনো রকমের শব্দ হতে পারে, যেমন কি না কুকুরের ডাক, মানে ঘেউ ঘেউ করা বা হাততালি দেওয়া, ঠিক আছে। ধরো কুকুরের ডাক, ধরো কুকুরের ডাক, কুকুরের ডাক। মানুষ শুনতে পাওয়া, মানুষের শুনতে পাওয়া কি করবে না, একটা রাইট চিহ্ন দিয়ে দেবে, মানে কি এটা রিপ্রেজেন্ট করে যে না, মানুষ এই শ্রুতিগোচর শব্দ শুনতে পায়, ব্যাস। এরকম করে চার্ট তৈরি করবে, ওকে। আবার ধরো এখানে লিখলে এটা ধরো মুছে একটু করে দেবে। এবার ধরো করলো শ্রবণেতর শব্দ, শ্রবণেতর শব্দ, এখানে শব্দ লিখে না, শব্দ, ঠিক আছে। তো কি করবে না, ভাইব্রেশন, এখানে ভাইবে কি রয়েছে, এখানে ভাইবে কি রয়েছে, এখানে একবারই লিখে দিই এরকম করে, তাই না। আচ্ছা, ভাইব্রেশনে কি রয়েছে না, ভাইব্রেশন কি না 20 কম, এরকম সাইন দেবে, দেখো 20 কম, ঠিক আছে, 20 কম এরকম করবে। কি না, শ্রবণেতর শব্দ কি না, বিড়ালের হাঁটা, কি করবে না, বিড়ালের হাঁটা, বিড়ালের হাঁটা, আমরা বিড়ালের হাঁটার আওয়াজ শুনতে পাই না। আর মানুষের শুনতে পাও, কি করবে, একটা ক্রস দিয়ে দেবে, মানে মানুষ শুনতে পায় না। হ্যাঁ, হয়ে গেল। আরেকটা আছে কি না না, শ্রবণোত্তর শব্দ, শ্রবণোত্তর শব্দ, শ্রবণোত্তর শব্দ, ঠিক আছে। শ্রবণোত্তর শব্দ কি না, শ্রবণোত্তর শব্দ না 20,000-এর বেশি, তাই তো, বেশি, 20,000-এর বেশি। কি না, এর উদাহরণ কি না, বাদুড়ের ডাক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাদুড়ের ডাক, বাদুড়ের ডাক হিসাবে আমি তোমাকে একটা বলবো, একদম সেপারেটলি বলছি তোমাকে। আচ্ছা, মানুষের শুনতে পায় না, মানুষের শুনতে পায় না। তো এইভাবে একটা জিস্ট নোট কিন্তু তোমরা বানিয়ে নেবে, যার ফলে তোমাদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু আর কিন্তু কনফিউশন থাকবে না, এবং এটা এসএন হিসাবে ক্রিয়েট করবে, এসএন মানে শর্ট নোট হিসাবে কিন্তু ক্রিয়েট করবে। তো যে বাদুড়ের ডাকের যে কথাটা বলছিলাম তোমাকে, বাদুড়ের ডাক, এই বাদুড়ের ডাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পরবর্তীকালে শ্রবণোত্তর শব্দের প্রয়োগে আমরা জানবো, ঠিক আছে। তো এই দেখো, এটা কিন্তু মানে একটা শ্রুতিগোচর শ্রবণোত্তর শব্দ পুরোটাকে জিস্ট একটা কিন্তু তৈরি হয়ে গেল, প্লাস আমি কি কি হয় না কনসেপচুয়ালি বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে এটা আমরা মুছে দিই, এবার আমরা যাব হচ্ছে শ্রবণোত্তর শব্দের প্রয়োগে, শ্রবণোত্তর শব্দের প্রয়োগ।
এবার তোমরা বলবে শ্রুতিগোচর শব্দে কেন প্রয়োগ হয় না, হ্যাঁ, বা শ্রবণেতর শব্দে কেন প্রয়োগ হয় না। দেখো, শ্রুতিগোচর শব্দ না 20 থেকে 20,000-এর মধ্যে। এবার এই সমস্ত শব্দ না খুব নর্মাল রেঞ্জের শব্দ। এবার এই নর্মাল রেঞ্জের শব্দ কিন্তু মানে এই ধরনের নর্মাল রেঞ্জের শব্দ কিন্তু মানে মানুষ শুনতে পায়, আর এইটা নর্মাল, মানে এটা কিছু করতে পারে না। কিন্তু আবার ধরো শ্রবণেতর শব্দ মানে যেগুলো 20-র কম, মানে ওগুলো হচ্ছে মানে একদম পাওয়ারলেস শব্দ, মানে ওগুলোর দ্বারা কোনো কাজ বাজ হয় না, মানে ওই একদমই গল্প, যেগুলো 20-র কমে কম্পিত হয়, তাহলে বুঝতে পারছি খুবই কম আওয়াজ হয় ওখানে, ওগুলোর দ্বারা কিছু তো করা যায় না। কেবলমাত্র একটাই বোঝায় শ্রবণোত্তর শব্দ, এগুলো 20,000 বারের বেশি কম্পিত হয়। এই ধরনের কিছু মানে এই শ্রবণোত্তর শব্দের প্রয়োগ করে বিভিন্ন বিভিন্ন জিনিস করা হয়ে থাকে। তোমরা জেনে থাকবে শ্রবণোত্তর শব্দের প্রয়োগ শ্রবণোত্তর শব্দের প্রয়োগ কি না, 1 নম্বর তোমরা হয়তো দেখেছো, বা আমি তোমাদেরকে রিলেট করে জিনিসটার সাথে, যে অনেকে দেখবে বা অনেক কোনো হসপিটাল দেখবে বলবে যে আলট্রাসোনোগ্রাফি করছে, আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি মানে কি দেখো, শ্রবণোত্তর শব্দের ইংলিশ টার্ম কি তোমরা জানো? শ্রবণোত্তর শব্দে ইংলিশ টার্ম হচ্ছে আলট্রাসনিক সাউন্ড। ঠিক আছে, আলট্রাসনিক সাউন্ড। শ্রবণোত্তর শব্দের অর্থ হচ্ছে আলট্রাসনিক সাউন্ড। শ্রবণেতর শব্দের ওটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড, ইনফ্রাসনিক সাউন্ড। মানে ওটা ছিল কি না, ওটা হচ্ছে শ্রবণেতর শব্দ। মানে তোমরা ইংলিশ টার্মটা পড়ে রাখবে, দরকার লাগতে পারে, এই যে এই কিছু কিছু জিনিস বোঝার জন্য তোমাদের দরকার লাগতে পারে। তো আমরা যখন এটাই আলোচনা করব, তাই এটা আমি এখন একটা আবশ্যিক নয়। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তো যাই হোক, শ্রবণোত্তর শব্দের প্রয়োগ তো আলট্রাসোনোগ্রাফি করছে, মানে অনেকে হৃৎপিণ্ড, কিডনি, গল ব্লাডার ইত্যাদি কোনো সমস্যা হলে, অথবা দেখবে মাতৃগর্ভে যখন ভ্রূণের কোনো অবস্থান নির্ণয়, কোনো বাচ্চার সিজারে বেরোবে, দেখবে মানে কথা তোমরা প্রচলিত আছে, দেখবে কোনো বাচ্চা সিজারে হয় বা নর্মালে হয়, এগুলো ডাক্তারই সিলেক্ট করে। কিন্তু এগুলো কি বাচ্চার মানে বা ভ্রূণের অবস্থান কিরকম আছে সেটা আগে নির্ণয় করে তারপর তাকে এই ডিসিশনে আসতে হয়, না না মায়ের পেট থেকে বাচ্চাকে সিজারে বের করতে হবে অথবা নর্মালেই বেরিয়ে যাবে। তো এই শ্রবণোত্তর শব্দের মাধ্যমে এই ধরনের জিনিসগুলো করা যায়। এই দেখো, এবার ভালো করে দেখো, এই যে আলট্রাসনিক দেখছো, এই ব্যাপারটা দেখছো, আলট্রাসনিক। হ্যাঁ, এই যে আলট্রাসনিক সাউন্ড থেকেই পরবর্তীকালে আলট্রাসোনোগ্রাফি এসছে, আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রয়োগ কি না, আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আমি তোমাদের যে ডিটেলস ব্যাপারটা আলট্রাসোনোগ্রাফির প্রয়োগ, হ্যাঁ, যে ডিটেলস ব্যাপারটা আলট্রাসোনোগ্রাফি বলে দিলাম, মানে আমি তোমাদের ডিটেলস ব্যাপারগুলো বলে দিচ্ছি মুখে, প্লাস তোমাদের তো বই আছেই, তো বইতে তোমরা দেখে নেবে। আমি জাস্ট প্রয়োগগুলো লিখে দিচ্ছি যে কি 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 করা হয় আলট্রাসোনোগ্রাফি প্রয়োগ। ঠিক আছে, আবার 2 নম্বর, যেটা তোমাকে বলছিলাম মনে আছে আগের স্লাইডে, মানে যেটা বলছিলাম যে বাদুরের ডাক কেন, এটাতে ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন না, যে ধরো বাদুরের ডাকটা কেন ইম্পর্টেন্ট। দেখো, বাদুর কি সাউন্ড প্রয়োগ করে না, বাদুর শ্রবণোত্তর শব্দের প্রয়োগ করে। মানে শ্রবণোত্তর শব্দের ইংলিশ টার্ম কি না, শ্রবণোত্তর শব্দের ইংলিশ টার্ম হলো না আলট্রাসনিক সাউন্ড, রাইট, আলট্রাসনিক সাউন্ড, আলট্রাসনিক সাউন্ড। এবার দেখবে ইংলিশে মানে একটু যদি এনসিআরটি পড়া যায়, তাহলে দেখবে যে শ্রবণোত্তর শব্দকে মানে বাদুরের ডাককে কি বলা হয় বলতো, বাদুরের ডাককে এটা কোথায় গেল, আচ্ছা, বাদুরের ডাককে ইংলিশ টার্মে আলট্রাসনিক ওয়েভ, আলট্রাসনিক ওয়েভ বলা হয়। মানে আলট্রাসনিক এরকম একটা ওয়েভ থাকে, এরকম ওয়েভ বলা হয়। ঠিক আছে, আলট্রাসনিক
ওয়েভ বলা হয়। দেখো শ্রবণোত্তর শব্দ মানে যে নিজে যে শ্রবণোত্তর শব্দ ইংলিশ নামে কিন্তু এই যে আল্ট্রাসনিক ব্যাপারটা রয়েছে। এবার দেখো বাদুড়ের ডাকেও কিন্তু এই আল্ট্রাসনিক ব্যাপারটা কিন্তু রয়েছে, অর্থাৎ শ্রবণোত্তর শব্দ। তো এর থেকে বোঝা যাচ্ছে যে বাদুড় কিন্তু শ্রবণোত্তর শব্দেই ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এবার কি ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো বাদুড় কিন্তু রাতের বেলায় শিকার করতে পারে, এবং বাদুড় কিন্তু মানে খুব একটা ভালো করে দেখতে পায় না, মানে রাতের বেলায় এমন বলছি না দেখতেই পায় না, বাট দেখতে পায় কিন্তু মানে মানে সামনে যদি কোনো গাছ থাকে বা কোনো যদি বাধা বা অবস্টিকালস থাকে, হ্যাঁ ধরো কোনো গাছ রয়েছে বা বাড়ি রয়েছে, হ্যাঁ ঢুকে বলে তো কেলিয়ে দেবে। হ্যাঁ এবার যদি মানে কোনো বাধা থাকে, ধরো সে বুঝতে পারছে না, রাতের অন্ধকারে বুঝতে না পারে, স্বাভাবিক কথা। এবার সে কি করবে, সে আল্ট্রাসনিক সাউন্ড বা শ্রবণোত্তর শব্দে প্রয়োগ করবে। শ্রবণোত্তর শব্দে প্রয়োগ করার ফলে কি হবে না, যদি তার সামনে কোনো কোনো গাছ থাকে বা কোনো বাড়ি থাকে, হ্যাঁ মানে কোনো যদি বাধা বা অবস্টেকলস থাকে, তাহলে সেই আল্ট্রাসনিক ওয়েভ মানে আল্ট্রাসনিক সাউন্ড বা ওয়েভটা বা শ্রবণোত্তর শব্দ সেটা প্রতিফলিত হয়ে আবার পরবর্তীকালে তার কাছেই মানে বাদুরটার কাছেই ফিরে আসবে। তাহলে বাদুর বুঝতে পারবে যে না আমার সামনে কোনো বাধা রয়েছে, তাহলে আমার এদিকে যাওয়া উচিত না, সে গতিপথ চেঞ্জ করে দেবে। মানে মানে হচ্ছে এই ধরো বাদুর রয়েছে, এই ধরো রয়েছে বাদুর, ঠিক আছে। এবার বাদুরের সামনে ধরো রয়েছে গাছ, বাদুরের সামনে ধরো রয়েছে গাছ, ঠিক আছে। এবার বাদুর বুঝতে পারছে না কি যে বাদুর মানে সামনে মানে এর সামনে গাছ রয়েছে না কি রয়েছে না যেতে পারবে। এবার ধরো এই রাস্তা ভুলে গেছে বা মানে এই সোজা পথে যাওয়া যাবে কিনা সেটা বুঝতে পারছে না। এবার কি করলো, সে কিনা আল্ট্রাসনিক ওয়েভ প্রয়োগ করলো, এদিকে যাচ্ছে। এবার আল্ট্রাসনিক ওয়েভ প্রয়োগ করলে এবার যেহেতু গাছ ওর সামনে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে গাছে প্রতিফলিত হয় সেটা আবার ওর কাছেই ফিরে আসবে, সেটা আবার ওর কাছেই ফিরে আসবে। তাহলে ও বুঝতে পারলো কি যে না এই সামনে কিছু বাধা রয়েছে, যার ফলে ও কি করলো, বাদুর ও যতক্ষণ ধরে এখানে উঠছিল সেখানে এখানে না উড়ে ও এখানে চলে আসলো। বুঝতে পারলে, মানে বাদুর তার নিজস্ব গতিপথ নির্ণয় করে, বাদুরের নিজস্ব গতিপথ নির্ণয় ব্যবহার করা হয়, এবং অন্যান্য পাখিরাও কিন্তু তা ব্যবহার করে হয়ে থাকে। যাই হোক, বাদুরের গতিপথ নির্ণয় পথ নির্ণয়ে, ঠিক আছে, ওকে। 2 নম্বর কি না সোনার। সোনার সোনার কি না, আমি এর সঙ্গে একটা টপিক বুঝিয়ে দিচ্ছি যে সোনার কি, মানে সোনার ব্যাপারটা আসলে কি বলতো, সোনার কি বলতো, সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, ঠিক আছে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, বুঝতে পেরেছো? এর মধ্যে থেকে SONAR সোনার হিসেবে না হয়েছে, ঠিক আছে। তো সোনার, তো সোনার কি না, দেখো যেখানে বলছে না নেভিগেশন বলছে, নেভিগেশন কি না, যে কোনো রকম আমরা শুনে থেকেছি যে জিপিএস এ নেভিগেশন অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে, হ্যাঁ জিপিএস এ নেভিগেশন অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ এছাড়াও র্যাঙ্গিং মানে ওই র্যাগিং না, র্যাগিং মানে না কোনো জিনিস কোথায় রয়েছে তার অবস্থান নির্ণয় করে তার উপর জিনিসটা বিভিন্ন রকমের না সাইন্টিফিক্যালি প্রয়োগ করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে সোনার, এটা একটা সংস্থা। তো যাই হোক, সোনারের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, সোনার মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, গভীরতা নির্ণয় প্লাস মানে এর সঙ্গে রয়েছে এছাড়াও গভীর সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়, এই যে নেভিগেশন বললাম না তার জন্য মাছের ঝাঁকের অবস্থান নির্ণয়,
স্থান নির্ণয়, ঠিক আছে। এই আচ্ছা, এবার হচ্ছে 3টে পয়েন্ট হলো। এবার আরেক নম্বর একটা হচ্ছে না, শ্রবণোত্তর শব্দের প্রয়োগ করে কোনো জলে বা কোনো দূষিত জলে রোগ জীবাণু দূর করা যায়, ঠিক আছে। যার ফলে দেখবে না যে কোনো পুকুরের জল, হ্যাঁ, ইত্যাদি, মানে দেখবে ধরো কোনো কি বলবো, তোমার কারোর ঘরে যদি বা কারোর বাড়িতে যদি ওয়াটার ফিল্টার থেকে থাকে বা ওয়াটার মেশিন থেকে থাকে, বা তুমি যদি তোমাদের স্কুলে যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে দেখবে যে যখন তুমি জল ভরবে তখন না কি একটা আওয়াজ হবে, ঠিক আছে। ওই কি করে আওয়াজটা, এটা হচ্ছে শ্রবণোত্তর শব্দ। এটা কিন্তু ভুলে যাও না যে শ্রবণোত্তর শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি, তাহলে বলবে যে শ্রবণোত্তর শব্দ শুনতে পাচ্ছি, কি যে না, শ্রবণোত্তর শব্দ শুনতে পাচ্ছি, ওটা 20 কম, মানে যাই হোক, ওর সঙ্গে আরো অনেক কিছু মেশানো থাকে, ওটা আমরা পরে ব্যবহার করছি। তো এই যে শ্রবণোত্তর শব্দের প্রয়োগ করে কিন্তু জলকে কিন্তু রোগ জীবাণু মুক্ত করা যায়। কি না, শ্রবণোত্তর শব্দ ব্যবহার করে না জলের রোগ জীবাণু ধ্বংস করা যায়, জলের রোগ জীবাণু ধ্বংসতে। তো এই হলো শ্রবণোত্তর শব্দের কয়েকটি প্রয়োগ। এবার আমি এগুলো লিখিনি বলে এগুলো বড় লাগেনি, ছোট করে দিয়েছি, কারণ ছোট হলে কি বলতো জিনিসটা বুঝতে সুন্দর লাগে। এছাড়া আমি শোনার কি এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এই হলো শ্রবণোত্তর শব্দের প্রয়োগ। তো এটা মুছে দিচ্ছি। কোনো যদি অসুবিধা হয়ে থাকে, যদি আমি বুঝিয়ে দিচ্ছি এমন করে যাতে কোনো অসুবিধা না হয়ে থাকে, যদি বা কোনো কদাচিৎ যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যে তোমাদের রিপ্লাই দেওয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে কি না, এরপরে হচ্ছে ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা কাকে বলে? ম্যাক সংখ্যা কি? ধরো তুমি কোনো কাঠের তরোয়াল নিয়েছো, এই কাঠের তরোয়ালকে ধরো একটা কাঠের তরোয়াল রয়েছে, হ্যাঁ, ধরো একটা কাঠের তরোয়াল। এবার এর মধ্যে ধরো, তো এর মধ্যে তো কাঠের তরোয়াল, এবার এখানে তুমি তো জানে যে এখানে এরকম কি না বায়ু স্তর থাকে, কি থাকে না, বায়ু স্তর থাকে, ঠিক আছে। এবার তুমি যদি এই বায়ুস্তরের মধ্যে দিয়ে তুমি যদি এই তরোয়ালটাকে চালনা করো তাহলে কি হবে না, এর একটা গতিবেগ তো থাকবে, মানে তুমি যদি যত জোরে এরকম করে, মানে ধরো এরকম হয়, যত জোরে একটা মানে বস্তুর গতিবেগ যত বেশি হবে আওয়াজ ততই তাড়াতাড়ি হবে, তাই তো, মানে একটা ব্যাপার আছে, মানে এরকম করে করছো, হ্যাঁ, তাহলে এই বস্তুর যে একটা গতিবেগ, বস্তুর গতিবেগ বস্তুর গতিবেগ, ঠিক আছে। এবার বস্তুর গতিবেগের ফলে উৎপন্ন হওয়া শব্দের গতিবেগ, দেখবে হাওয়ার মধ্যে তুমি যদি কোনো তরোয়াল বা ধরো তুমি কোনো দড়ি নিয়ে এরকম ঘোরাও, এরকম করো, তাই দেখবে এটা শুন 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 একটা আওয়াজ হবে। এই আওয়াজটাকে বলা হয় না শব্দের গতিবেগ, বায়ু স্তরের মধ্যে শব্দের গতিবেগ। এটা কেন হচ্ছে না, বস্তুর গতিবেগের জন্য, কি বস্তুর গতিবেগ এবং বস্তুর গতিবেগের ফলে উৎপন্ন হওয়া শব্দের গতিবেগ, বস্তুর গতিবেগ ও যার ফলে উৎপন্ন হওয়া শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই, একে বলা হচ্ছে ম্যাক সংখ্যা, ঠিক আছে। মানে এদের ধরে একটা অনুপাত আছে, এই অনুপাতকেই বলা হচ্ছে ম্যাক সংখ্যা। যদি সংখ্যার হিসাবে লেখা হয় তাহলে বলা হবে যে বস্তুর গতিবেগ ও যার ফলে উৎপন্ন হওয়া শব্দের গতিবেগের অনুপাতকে
বলা হয় ম্যাক সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে ম্যাক সংখ্যা। বস্তুর গতিবেগ ও যার ফলে উৎপন্ন হয় শব্দের গতিবেগ এর অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। এবার আমরা পড়ব ম্যাক সংখ্যার প্রয়োগ। ঠিক আছে, ম্যাক সংখ্যার প্রয়োগ। ম্যাক সংখ্যার প্রয়োগ কি না, ম্যাক সংখ্যার প্রয়োগ প্রবাহীর গতিবিদ্যায় ব্যবহার করা হয়। ম্যাক সংখ্যার প্রয়োগ প্রবাহী গতিবিদ্যায় ব্যবহার, প্রবাহীর গতিবিদ্যায় ব্যবহার করা হয়। ঠিক আছে, ম্যাক সংখ্যার প্রয়োগ কি না, প্রবাহীর গতিবিদ্যায় এই ম্যাক সংখ্যার ব্যবহার করা হয়। এছাড়াও রকেট প্লেন, রকেট এরোপ্লেন, হ্যাঁ রকেট এরোপ্লেন ইত্যাদির ব্যবহারের জন্য কিন্তু ম্যাক সংখ্যার ব্যবহার হয়ে থাকে। ইত্যাদি ব্যবহারের জন্য ম্যাক সংখ্যার ধারণা আবশ্যিক। ম্যাক ধারণা সংখ্যা আবশ্যিক। ঠিক আছে, এই হচ্ছে ম্যাক সংখ্যা, ম্যাক সংখ্যা এবং ম্যাক সংখ্যা প্রয়োগ। প্রবাহীর গতিবিদ্যা মেনলি এই বিষয়টাই মানে বেশি ব্যবহার করা হয় না, প্রবাহীর গতিবিদ্যা। এই প্রবাহীর গতিবিদ্যায়, এই প্রবাহীর গতিবিদ্যায় কিন্তু জিনিসটা বেশি ব্যবহার করা হয়। ম্যাক সংখ্যা প্রয়োগ কোথায় না, প্রবাহীর গতিবিদ্যায় ম্যাক সংখ্যার প্রয়োগ করা হয়। তো এই হলো ম্যাক সংখ্যা ও ম্যাক সংখ্যার প্রয়োগ। ঠিক আছে, এবার আমরা যাব সুপারসনিক বেগে। সুপারসনিক বেগ খুবই ছোট একটা জিনিস, সহজ জিনিস, সুপারসনিক বেগ। ঠিক আছে, সুপারসনিক মানে না, সুপার মানে কি খুব ভালো, খুব বেশি। ঠিক আছে, সেরকমই খুব একটা জিনিস। সুপারসনিক বেগ। ঠিক আছে, সরি, সুপারসনিক বেগ। তো দেখো সুপারসনিক বেগ, সুপারসনিক বেগ কি না, কোনো গতিশীল বস্তু, মানে কোনো বস্তুর গতি তখনই হবে না যখন কোনো বস্তু গতিশীল হবে। হ্যাঁ, তো সুপারসনিক বেগ কি না, কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা, মানে কোনো গতিশীল বস্তুর ওই যে সব মানে কোনো বস্তুর ওই গতিবেগ ও শব্দের গতিবেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। কোনো বস্তুর, কোনো গতিশীল বস্তুর, ধরো কোনো গতিশীল বস্তুর, কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা যদি, কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা, ম্যাক সংখ্যা যদি একের চেয়ে বেশি হয়, একের চেয়ে বেশি হয়, 2, 3, 4, 1.5, 1.2, যদি কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা একের চেয়ে বেশি হয়, তাহলে তাকে বলা হয় না, তাকে বলা হয় সুপারসনিক বেগ। বুঝতে পেরেছো? এটা একটা গতিশীল বস্তু, এটা একটা গতিশীল বস্তু। ধরো বাস, এই বাসটা কি না, বাসের ধরো একটা, ধরে না একটা বাস একটা গতিশীল বস্তু, বাসের এই ম্যাক সংখ্যা যদি একের চেয়ে বেশি হয়, বাসের ম্যাক সংখ্যা যদি একের চেয়ে বেশি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে সুপারসনিক, যদি বাসের ম্যাক সংখ্যা যদি একের চেয়ে বেশি হয় বা কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা যদি একের চেয়ে বেশি হয়, তাহলে তাকে সুপারসনিক বেগ বলা হয়। তো সুপারসনিক বেগ, তো সুপারসনিক বেগ কাকে বলা হয়? দেখো কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা যদি একের চেয়ে বেশি হয়, একের চেয়ে বেশি হয়, তাহলে তাকে সুপারসনিক বেগ বলে। তো দেখো সুপারসনিক বেগ, ম্যাক সংখ্যা, ম্যাক সংখ্যার প্রয়োগ কিন্তু আমরা জেনে নিলাম। তো এখন আমরা যে সব থেকে মেন এবং গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। সে জিনিসটা হচ্ছে না কাল।
বা মানুষের কানের দ্বারা কিভাবে শব্দ মানুষ শুনতে পায়। তো দেখো আমি একটা খসড়া চিত্র আঁকছি, একটু বড় করে আঁকছি। এই ধরো মানুষের ধরো কান, ঠিক আছে, তো হয়ে গেল। এই ধরো মানুষের কান রয়েছে। এবার দেখো এই যে এই কানের, দেখো এই যে এখানে দেখো এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে কর্ণছত্র। কর্ণছত্রের পরে আসছি। দেখো কানের আমাদের একটা বহিঃকর্ণ রয়েছে, এই দেখো এখানে একটা বহিঃকর্ণ, মানে দেখো আমাদের কানের এই জায়গাটায় এর একটা কর্ণছত্র রয়েছে। হ্যাঁ, এটা একটা মানে নরম একটা জায়গা দেখছো, নরম জায়গাটা, এই যে নরম জায়গাটা, হ্যাঁ এই নরম জায়গাটা, এই নরম জায়গাটা, বা এই যে কানের যে ওপরের এই অংশটা, ভেতরে দেখো যে যে মানে কানের যে যে অংশগুলোকে আমরা আমার আঙুল দিয়ে আমি টাচ করতে পারছি, সেই সমস্ত জায়গা হচ্ছে বহিঃকর্ণ। তাহলে আমরা বলতে পারি যে এটা বহিঃকর্ণ। ওকে, বহিঃকর্ণ এটা। আচ্ছা, আবার বহিঃকর্ণ কি কি নিয়ে গঠিত? বহিঃকর্ণ কি কি নিয়ে গঠিত? বহিঃকর্ণ হচ্ছে কর্ণছত্র, কর্ণকুহর, এগুলো কি আমি বলবো এখন। কর্ণকুহর, কর্ণপটহ, হ্যাঁ, ইত্যাদি নিয়ে গঠিত, ইত্যাদি দ্বারা গঠিত, ঠিক আছে, একে বলা হচ্ছে বহিঃকর্ণ। এবার দেখো বহিঃকর্ণেরই মানে একটা রূপ না কি না, এখানে হচ্ছে মানে আমি যদি তোমাদেরকে একটু যদি এইখানে যদি এরকম করে বোঝাই, আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, দেখো এ হচ্ছে বহিঃকর্ণে অনেকগুলো ভাগ রয়েছে। একটা ধরো রয়েছে কর্ণছত্র, কর্ণকুহর, কর্ণপটহ বা কর্ণপর্দা, ঠিক আছে। এবার দেখ এটাকে বলা হচ্ছে কি না, এই জায়গাটাকে বলা হচ্ছে না কর্ণছত্র, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পেরেছো? এই যে এই জায়গাটা মানে এই জায়গাটা হচ্ছে কর্ণছত্র। দেখো তোমাদের কানে এখানে দেখো একটা নরম একটা একটা মাংসল জিনিস রয়েছে। এইটা কিনা এটা একটা মাংস, এটা একটা মানে ছোট একটা বা একটা অংশ কানে। এটি একটি অনৈচ্ছিক পেশি, দ্বারা গঠিত। মানে অনৈচ্ছিক পেশি মানে এই যে এই হচ্ছে এগুলো হচ্ছে পেশি, এই যে এগুলো, হ্যাঁ। আর অনৈচ্ছিক পেশি মানে না যেগুলো মানে অনৈচ্ছিক মানে তো বোঝাইতে যাচ্ছে মানে ইচ্ছা নেই যেগুলো, ঠিক আছে, মানে কি বলবো, মানে এগুলো নরম তো ওর জন্য অনৈচ্ছিক পেশি বলে এগুলোকে, এগুলো মানে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এর কাজ কি? কর্ণছত্রের কাজ কি না, কর্ণছত্রের কাজ হলো শব্দ গ্রহণ করা, শব্দ গ্রহণ প্লাস কি করা, শব্দ গ্রহণ প্লাস কি করছে না শব্দকে কর্ণকুহরে প্রেরণ করছে, মানে শব্দকে কর্ণকুহরে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ একসঙ্গে এই যে এই ঠিক মধ্য বরাবর মানে বরাবর এখানে একটা মানে নালী থাকে, এরকম একটা নালী থাকে। দেখবে আমাদের কানের ফুটো দেখেছো, কানের ফুটো, এই কানের ফুটোটাই হচ্ছে এইটা, এইখান থেকেই একটা নালী রয়েছে, একটা আঁকা বাঁকা নালী রয়েছে, এটা সোজা নালী না, ঠিক একটা সোজা নালী তো না, এটা একটা আঁকা বাঁকা নালী, ঠিক আছে। এই এরকম, হ্যাঁ এরকম ধরো আঁকা বাঁকা নালী এরকম ধরো রয়েছে, ঠিক আছে, আঁকা বাঁকা নালী রয়েছে, বুঝতে পেরেছো? তো এই কানের ফুটো এখান থেকেই কর্ণছত্রের শুরু হচ্ছে। তো এইখানে এটা এই যে অংশটা, ঠিক আছে, এই যে অংশটা রয়েছে, এই যে নালী রয়েছে, হ্যাঁ এই যে নালীটা রয়েছে, এই নালীকে বলা হচ্ছে না কর্ণকুহর, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কর্ণকুহর। কর্ণকুহর কি না, কর্ণকুহর হলো কর্ণছত্রের বহিঃকর্ণের ঠিক মধ্য একদম কেন্দ্রে অবস্থিত, কেন্দ্র থেকে শুরু হয় এবং এবং এটি কর্ণকুহর, এবং এটি কি হয় না এটি একটি শব্দ তরঙ্গ গ্রহণের একটি
এবং যাতায়াতের একটা নালী বিশেষ। শব্দ এখান থেকে কিন্তু মানে ধরো এই ধরো ভাইব্রেশন, শব্দ কিন্তু এভাবে কিন্তু আস্তে আস্তে অন্যদিকে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বহিঃকর্ণ, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে কর্ণকুহর। কর্ণকুহর, এটা হচ্ছে কর্ণকুহর। জায়গাগুলো মুছে দিই, না হলে দেখতে খারাপ লাগবে। এটা হচ্ছে কর্ণকুহর। ঠিক আছে, এটা হচ্ছে কর্ণকুহর, মানে শব্দ যাতায়াতের সাধারণ পথ, মানে আছে নালী বিশেষ। এবার এই কর্ণকুহর একে কোথায় পাঠাচ্ছে না, এই কর্ণকুহর একে কোথায় পাঠাচ্ছে, মধ্যকর্ণে পাঠাচ্ছে। মধ্যকর্ণে তিনটে অস্তিত্রয় রয়েছে, মানে একটা এরকম, হ্যাঁ একটা এরকম, আর একটা এরকম, একটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, বলা হয় মেলিসাস, একে বলা হয় মেলিসাস, একে বলা হয় স্টেপিস, এবং একে বলা হচ্ছে ইনকাস। ঠিক আছে, ইনকাস। অর্থাৎ মধ্যকর্ণের আবার মধ্যকর্ণের আবার তিনটে ভাগ রয়েছে। একটা রয়েছে নাকি না মেলিসাস, ইনকাস আর স্টেপিস। ঠিক আছে, একটা মেলিসাস, একটা ইনকাস, একটা স্টেপিস। ওকে, বুঝতে পেরেছ? এটা পুরোটাই হচ্ছে মধ্যকর্ণ। ঠিক আছে, এই পুরোটাই মধ্যকর্ণ। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই পুরোটাই কি না, এই পুরোটাই কিন্তু মধ্যকর্ণ, গুলিয়ে যাও না কিন্তু, আমি লিখিনি বলে গুলিয়ে যাও না। এই পুরোটাই মধ্যকর্ণ। মধ্যকর্ণের তিনটা ভাগ, মেলিসাস, ইনকাস এবং স্টেপিস। এবার কি করে, এই মধ্যকর্ণ এবং মধ্যকর্ণের মধ্যে থাকে তিনটে অস্তিত্রয়, মানে তিনটে ছোট ছোট হাড় থাকে, এই মেলিসাস, ইনকাস এবং স্টেপিস। এই তিনটেরই কাজ একই। কি করে না, এরা শব্দকে গ্রহণ করে। কি করে না, এরা শব্দকে গ্রহণ করে প্লাস অন্তঃকর্ণে প্রেরণ করে। শব্দকে প্রেরণ করে। হ্যাঁ, তাহলে কি কর্ণ একটা পেলাম বহিঃকর্ণ, একটা পেলাম মধ্যকর্ণ, একটা পাচ্ছি অন্তঃকর্ণ। হ্যাঁ, অন্তঃকর্ণ পাবো। এবং অন্তঃকর্ণে একটা বিশেষ একটা জায়গা রয়েছে, অন্তঃকর্ণে মানে প্রধান, মানে অন্তঃকর্ণ ওটাকেই বলা হয়, মানে যদি বলা যায় যে অন্তঃকর্ণে একটা বিশেষ জায়গা আছে যেটাকে বলা হয় ককলিয়া। শামুক আকৃতি এরকম দেখতে। ঠিক আছে, তোমায় দেখাচ্ছি, কিছুটা এরকম দেখতে। ঠিক আছে, এই ধরো, এই নিয়ে এরকম দেখতে। ঠিক আছে, এরকম দেখতে। একে বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে, একে যেমন বলা হচ্ছে মধ্যকর্ণ, এই জায়গাটুকে বলা হচ্ছে না অন্তঃকর্ণ। এই অন্তঃকর্ণ কি না বাবা, অন্তঃকর্ণ হচ্ছে এক ধরনের গহ্বর, যেখানে এই অন্তঃকর্ণ পেরিলিম্ফ তরল দ্বারা পূর্ণ থাকে। আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা বইটার সঙ্গে ফলো করো, বা এটা হয়ে যাওয়ার পর তোমরা একটু দেখো। তো দেখো, এই অন্তঃকর্ণ একটা মাংসল জায়গা। এই অন্তঃকর্ণের মধ্যে পেরিলিম্ফ তরল দ্বারা পূর্ণ থাকে, এবং অন্তঃকর্ণের জায়গায় থাকা ককলিয়া, অন্তঃকর্ণের মধ্যে থাকা বিশেষ অঙ্গ যে ককলিয়া, এই ককলিয়া একটা শামুক আকৃতি থাকে। এবার শব্দ তরঙ্গ যখন এরকম করে যখন ঘুরতে যখন, মানে ধর এই শব্দ তরঙ্গ, এই ধরনের শামুকের মতন মুখ আছে, এবং শব্দ তরঙ্গ যখন এরকম ঘুরতে হ্যাঁ, ঘুরতে যখন এরকম কেন্দ্রে চলে আসে, হ্যাঁ,
এরকম যখন এরকম কেন্দ্রে চলে আসে এই কেন্দ্রের সঙ্গে একটা নালী যুক্ত থাকে, এই কেন্দ্রের সঙ্গে একটা নালী যুক্ত থাকে। হ্যাঁ, কেন্দ্রের সঙ্গে একটা নালী যুক্ত থাকে। এই নালীটাকে বলা হয় অডিটরি স্নায়ু। নালী না, স্নায়ু, অডিটরি স্নায়ু। ঠিক আছে, একে বলা হচ্ছে অডিটরি স্নায়ু। ঠিক আছে, মানে এর সঙ্গে আমি যে এটা এরকম করে দেখাই যে এর সঙ্গে একটা স্নায়ু যুক্ত থাকে, এর সঙ্গে একটা স্নায়ু যুক্ত থাকে। এই যে একে বলা হচ্ছে কিনা অডিটরি স্নায়ু। অডিটরি স্নায়ু, ইংলিশটা আমরা লিখি অডিটরি স্নায়ু, অডিটরি লিখি, অডিটরি স্নায়ু। ঠিক আছে, দেখো অডিটরি স্নায়ু নাম হওয়ার কারণে তুমি দেখবে মিউজিক রিলেটেড যে কোনো জিনিস অডি থাকবে যেমন দেখো অডি, অডিটোরিয়ামের অডি। হ্যাঁ, ওখানে শব্দ ব্যবহার করা হয় না, অডি। এই অডি জিনিসটা, কিন্তু অডি গাড়ির কথা বলছি না, অডি মানে এই অডিটারি স্নায়ুর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই অডিটারি স্নায়ু সঙ্গে কি না মস্তিষ্কের লিঙ্ক থাকে, এই অডিটরি স্নায়ুই কিন্তু এই শব্দকে মস্তিষ্কে পৌঁছায়। তা দেখো এত বড় একটা প্রসেসের মাধ্যমে কিছু শব্দ এইখান থেকে প্রথমে কোথায় আছে বহিঃকর্ণ, প্রথমে কোথায় আছে কর্ণছত্র, এই শব্দকে গ্রহণ করে কর্ণকুহরে পাঠাচ্ছে। কর্ণকুহর এবার কর্ণকুহর শব্দটাকে কোথায় পাঠাচ্ছে, মধ্যকর্ণে পাঠাচ্ছে। মধ্যকর্ণে থাকে তিনটে অংশ, না মেলিসাস, ইনকাস, টেবিস। মেলিসাস, ইনকাস, টেবিসের একটাই মানে একই রকমের কাজ, কিন্তু শব্দকে গ্রহণ করে অন্তঃকর্ণে প্রেরণ করা। অন্তঃকর্ণ কিরকম না, অন্তঃকর্ণ পেরিলিম্ফ তরল দ্বারা পূর্ণ থাকে। অন্তঃকর্ণ পেরিলিম্ফ তরল দ্বারা পূর্ণ থাকে। তরল দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, মানে এই অন্তঃকর্ণ পেরিলিম্ফ তরল দ্বারা পূর্ণ থাকে। এবং অডিটরি স্নায়ু অন্তঃকর্ণের মেন যে জিনিসটা ককলিয়াটা অনেকটা দেখতে দেখো একটা শামুকের খোলসের মতন, এই শামুকের খোলসের মতন। এবং যখন ওই শব্দ তরঙ্গ বা শব্দ যখন ওই এই অন্তঃকর্ণের মধ্যে দিয়ে যখন ককলিয়ার মধ্যে যায়, তখন প্রথমে এরকম করে ঘুরবে, ঘোরে, এদিকে যায়, হ্যাঁ, এদিকে যায়, এরকম 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 করে ঘুরতে যখন এই কেন্দ্রে চলে আসে, এই কেন্দ্রের সঙ্গে একটা স্নায়ু যুক্ত থাকে, এটা বলা হচ্ছে অডিটরি স্নায়ু। এই অডিটরি স্নায়ু সরাসরি মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড থাকে, যার ফলে এই স্নায়ু সেই শব্দকে বহন করে মস্তিষ্কে নিয়ে যায়, এবং মস্তিষ্ক তখন সেই শব্দটাকে গ্রহণ করে, এবং তখন মস্তিষ্ক বুঝতে পারে যে না, কেউ একটা কিছু বলছে আমাকে। তো এইটা হচ্ছে এই শব্দ, কান কিভাবে শব্দ গ্রহণ করছে সেটা যে পার্ট। এত বড় জিনিস খুবই তাড়াতাড়ি হচ্ছে, এত তাড়াতাড়ি ভাবা যাবে না। ঠিক আছে, এর আগে আমি মুখ দিয়ে কথা বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। আমি তোমাদেরকে এই জিনিসটার যে মানে ব্যাপারটা, হ্যাঁ, আমি তোমাদেরকে ছবি তুলে রাখছি। যদি তোমাদের কখনো অসুবিধা হয়, আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার এটাকে আমি শর্টসের মাধ্যমে আমি তোমাদেরকে সেন্ড করে দেব। তো এই হচ্ছে কর্ণ এবং কর্ণের যে ব্যাপারটা নেওয়া, মানে কি বলবো, কর্ণ যে শব্দটা মানে শব্দকে গ্রহণ করে সেটা। তো এই হয়ে গেল আজকের আমাদের যে ভিডিওটা, সেটা কমপ্লিট। এরপরে আমাদের ভিডিও আসবে শব্দের ওপরে। আজকে আমরা নিউমেরিক্যালস করিনি, আজকে আমরা শব্দের যে জিনিসগুলো একদম সোজা ছিল, সেগুলো আমরা খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে, যাতে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোনো রকমের বাধা সৃষ্টি না হয়, সেই রকম যেন আমরা করার চেষ্টা করলাম। এবার যদি কোনো প্রকারের কোনো অসুবিধা থেকে থাকো, যদি তোমরা লক্ষ্য করে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই, যদি কোনো ভুল থেকে থাকে আমার, নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে, একদমই জানাবে। এটা তোমাদের অধিকার যে ভুলটাকে সংশোধন করে দেবার। তো আজকের জন্য এটুকুই। আর
কুরুক্ষেত্রে কেবলমাত্র যোদ্ধারা যুদ্ধ করে না, যোদ্ধারা নিজেদের সাহসিকতার পরিচয় দেখায়। তো সুতরাং আমি বলি যে জিতবে তারাই যারা লড়বে। তো আজকের জন্য এটুকুই।